আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমরা গতদিনই আমাদের গণিত বিষয়টা পড়া শুরু করেছি। তো গতদিন আমরা অনুশীলনে 1.1টা আলোচনা করেছি, একটু প্রাথমিক আলোচনা করেছি আর একটা দুটো গণিত করেছি। তো প্রথম যেটা করেছিলাম সেটা ছিল মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। মনে আছে কিনা আমি জানি না। সেটা হচ্ছে এই যে লসাগুর মাধ্যমে প্রথম ওদেরকে উৎপাদকে বিশ্লেষণ করব, তারপর যখন লসাগুর মাধ্যমে বিশ্লেষণ করব তখন সেখানে সবগুলো মৌলিক গুণনীয়ক চলে আসবে। যতক্ষণ পর্যন্ত মৌলিক গুণনীয়ক না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা লসাগুর মতো করে যাব। আচ্ছা, তারপরে সেখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরে গিয়ে পৌঁছাবো। আজকে আমরা 2 নম্বরটা শুরু করব। 2 নম্বর সেটা হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা, যেটা একদমই নতুন আমাদের জন্য। আমরা এবার নতুন করে জিনিসটা শিখব। তো এই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য কিছু নিয়ম আছে, যে নিয়মটা আমাকে অনুসরণ করতে হবে। তো আসো আমরা প্রথমে 2 নম্বর অঙ্কটা একটু শুরু করি। সেটা হচ্ছে, আমি একটু লিখি এখানে প্রশ্নে, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। ক নম্বর হচ্ছে 225। আচ্ছা, বর্গমূল জিনিসটা কি আমাদের মনে আছে? বর্গমূলটা কি হয়? এই যে 225, এটা কিন্তু কোনো একটা সংখ্যার বর্গ, মানে কোনো একটা সংখ্যা, ধরো 6 কে 6 দিয়ে গুণ করলে কত আসে? 36 আসে, সেটা হচ্ছে আমার বর্গ। ঠিক এরকম 225 এমন একটা সংখ্যা, যে সংখ্যাকে কোনো একটা নাম্বারকে 2 বার গুণ করার গুণফল হচ্ছে এটা হচ্ছে তার বর্গ। তাহলে ওই সংখ্যাটা কি হবে? 225 এর বর্গ। তাহলে সেই সংখ্যাটা কত সেটাই আমাদেরকে নির্ণয় করব আমরা। এবং সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? সেটা আমরা ভাগের সাহায্যে নির্ণয় করতে পারবো। তো এই ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয়ের জন্য আমাকে যে নিয়মটা অনুসরণ করতে হবে সেটা হচ্ছে, এই যে শেষ থেকে প্রথম 2 অঙ্ক বরাবর দাগ দিব। এখানে 2টা অঙ্ক, এই 2টা অঙ্ক মানে হবে ভাগের জন্য একটা অঙ্ক, সেই জন্য এই 2 অঙ্ক বরাবর আমি এখানে দাগ দিব। পরবর্তীতে এখানে কি 2টা আছে না একটা আছে? এখানে একটা আছে। তো যখন একটা থাকবে তখন একটার উপরে দাগ দিব। তাহলে শেষ থেকে জোড়ায় জোড়ায় দাগ দিয়ে লাস্টে যদি সিঙ্গেল থাকে তাহলে কোনো সমস্যা নেই, সিঙ্গেলের উপরেই দাগ দিব। তাহলে ভাগ প্রক্রিয়ার প্রথম কাজ কি? ভাগ প্রক্রিয়ার প্রথম কাজ হচ্ছে শেষ থেকে জোড়ায় জোড়ায় আমি উপরে দাগ দিব। আচ্ছা, এরপরে যেহেতু আমরা এখানে বর্গ নিয়ে কাজ করছি, তাহলে এখানে আমাকে জোড়ায় জোড়ায় কাজ করতে হবে। যেমন হচ্ছে ধরো 1 কে নরমালি আমরা ভাগ করতে কি করি? আমরা যদি 2 এর নামটা দিয়ে কাজ করি তাহলে 2 কে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, মানে 4 দুগুণা 5 দুগুণা 6 দুগুণা 12 ওভাবে নিই। কিন্তু ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের জন্য আমাকে জোড়ায় জোড়ায় নিতে হবে। ধরো 1 কে 1 নিতে হবে, অথবা 2 দুগুণে 4 নিতে হবে, অথবা 3 তিরিকা 9 নিতে হবে, অথবা কি 4 চারা 16 নিতে হবে, অথবা 5 পাঁচা 25 নিতে হবে। মোট কথা হলো যে অঙ্কটা নিব ওই অঙ্ক দিয়ে গুণ হবে। আমার কথা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে দেখো 25 নিলাম, 2 নিলাম এবং এখানে দাগ দিই। নরমালি আমরা তো 225 লিখি এভাবে দাগ দিই, এখানে দাগ দিই, আর এখানে ভাজকটা থাকে। তো ভাজকটা দিয়ে ভাজকে ভাগ করে আমি ভাগফল নির্ণয় করি। আচ্ছা, এখন আমরা এভাবে 225 লিখলাম, শেষ থেকে 2 অঙ্ক নিয়ে জোড়া করে দাগ দিলাম। এখানে একটা অঙ্ক, সেজন্য একটা অঙ্কের উপর দাগ দিলাম। এখন কাজ হচ্ছে প্রথমে এই 2 কে কত দিয়ে ভাগ যাবে? 1 কে 1, 2 দুগুণা 4। তাহলে 1 কে 1 নিলে কম হচ্ছে, আবার 2 দুগুণা 4 যদি চিন্তা করি তাহলে 4 কিন্তু আবার 2 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে কয়বার নিব? একবার নিব। 1 কে 1, এখানে একটা বসবে, তারপর এখানে নিচে দাগ দিব। তাহলে এরপর বিয়োগ করব আগের মতোই, ভাগ মানে বিয়োগ। 2 থেকে 1 গেলে কত হবে? 1 আসবে। আচ্ছা,
এরপরে এই জায়গায় একটা দাগ দিব, দাগ দিয়ে কি করব, এই যে ভাগফলটা পেয়েছি এই ভাগফলকে 2 দিয়ে গুণ করব। সব সময় প্রথমে যে ভাগফলটা পাবে, যতবার ভাগফল যা যা পাবা সব সময় তাকে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। তাহলে 1 কে এখন আমি কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। তাহলে 1 কে 2 দিয়ে গুণ করলে কি আসবে, 2 একে 2। তাহলে এখানে কত বসাবো, এখানে 2 বসাবো। আচ্ছা, এখন এই যে বিয়োগের পরে 1 নামছে বিয়োগফল, এখন এই 1 কে কি 2 দিয়ে ভাগ যাবে, যাবে না, কারণ এখানে 2 বড় একটা কি ছোট। তাহলে সেই ক্ষেত্রে উপর থেকে নামাতে হবে। তাহলে উপর থেকে কি আমি শুধু 2 নামাতে পারবো, পারবো না, যেহেতু আমি 25 এর উপরে দাগ দিয়েছি, ওখানে দুটো অঙ্ক মানে একটা সংখ্যা বা এক জোড়া, সেজন্য নামাতে হলে আমি পুরো 25টাই নামাতে হবে। তাহলে আমি 25 নামাবো, তাহলে আমার এখানে কত আসলো, 125। আচ্ছা, তাহলে কি কাজ করলাম, প্রথমে ওই 1 কে 2 দিয়ে গুণ করলাম, 2 একে 2 আসলো, যাচ্ছে না, 25 নাম্বার। এখন আমি 2 এর পাশে একটা অঙ্ক নিব, 2 এর পাশে যে অঙ্কটা নিব সেই অঙ্কটা এখানে নিব এবং এখানেও বসাবো, এবং এখানে নেওয়ার পরে যেটা হবে সেটাকে আবার ওই অঙ্ক দিয়ে কি করব, গুণ করব। যেমন ধরো 2 এর পাশে আমি 1 নিলাম, দুইয়ের পাশে আমি 1 দিলাম, তাহলে কত দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করব। 1 একে 1, 2 একে 2, 21। যেটা অনেক বড় 125, তাহলে 2 এর পাশে 1 নিলে আমার হবে না। এরপরে 2 এর পাশে আমি 2 নিলাম, তাহলে 2 দিয়ে গুণ করব, 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 44, যেখানে এটা হচ্ছে 125, অনেক বড়। এরপর আমি 2 এর সাথে 3 নিলাম, 3 দিয়ে গুণ করলাম, 3 3টা 9, 3 দুগুণা কত, 6, সেটাও অনেক ছোট। এরপর আমি 4 নিলাম, 4 4 16, 6 হাতে আরো 1, 4 দুগুণা 8, 8 একে কত, 9, 96। এরপর আমি 5 নিলাম, 5 দিয়ে গুণ করলাম, 5 5 আর 25, 5 হাতে 2, 5 দুগুণা 10, 10 এ 2 কত, 12, 125 হয়ে গেল। দেখো 5 দিয়ে মিলবে আমি কিন্তু সেটা জানি না, আমি 1 দিয়ে করছি ছোট হচ্ছে, 2 দিয়ে করলাম ছোট হচ্ছে, 3 দিয়ে করলাম ছোট হচ্ছে, 4 দিয়ে করলাম ছোট হচ্ছে, 5 দিয়ে করলাম মিলে গেছে, নাও মিলতে পারতো। যদি না মিলে যেত তাহলে কাছাকাছি যদি হতো তাহলে কাছাকাছিটাই নিতাম, বেশি হয়ে গেলে সেটা তো আর নিতে পারবো না, হয় কাছাকাছিটা নিব, না হলে মিলে গেলে যেটা মিলে যাবে সেটা নিব। তাহলে যেহেতু 5 বসালে মিলে যাবে, তাহলে 5টা এখানেও বসাবো, এখানেও বসাবো, এবং এখানে 125 বসিয়ে দিব। তাহলে দেখো 2 এর পাশে আমরা কাকে নিয়েছিলাম, 2 এর পাশে আমরা 5 নিয়েছিলাম, এবং 5 নিয়ে 5টা এখানেও বসিয়েছি, এখানেও বসিয়েছি। এরপর এটাকে কত দিয়ে গুণ করেছি, 5 দিয়ে গুণ করেছি। তাহলে দেখো 25, 5 25, 125। তাহলে আমার 15 এর বর্গমূল, 15টা হচ্ছে কার বর্গমূল, 225 এর বর্গমূল। আর দুইটা 15কে যখন গুণ করব তখন আমরা কত পাবো, 225 পাবো। আশা করি তোমরা জিনিসটা মোটামুটি বুঝতে পেরেছো। তাহলে এই 15টা হচ্ছে আমার 225 এর বর্গমূল, দুইটা 15 গুণ করলে আমরা 225 পাবো। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আসলে আমরা এই সম্পর্কিত আরেকটা অঙ্ক করব যাতে তোমাদের ধারণাটা আরো পরিষ্কার হয়। তাহলে লিখো, সুতরাং 225 এর বর্গমূল, সুতরাং 225 এর বর্গমূল পনেরো। এটা মুছে ফেলি তাহলে। এরপর আসো ক নম্বর, 3 9 6 9। তাহলে জোড়া জোড়া দাগ দিতে হবে না, কোত্থেকে, শেষ থেকে। তাহলে 69 বরাবর একটা হবে দাগ, এখানে যেহেতু দুটো আছে তাহলে দুটোর উপরে দাগ হবে, 39 বরাবর হবে একটা দাগ। তারপর কি দিতে করব, তারপর এখানে একটা দাগ দেব, দিয়েছে, হ্যাঁ। এরপর কি করব, কাকে প্রথমে ভাগ করব, 39 কে না 69 কে, অবশ্যই প্রথমে যে থাকে সে।
শুধুমাত্র দাগ দেওয়ার সময় শেষ থেকে দাগ দিয়ে আসবো, কিন্তু ভাগ করার সময় একই রকম, প্রথমে যে থাকবে তাকে নিয়েই কাজ করবো। তাহলে 39 আসছে এবার। তাহলে 39 আসলে আবার বোঝার জন্য আমি আবার প্রথম থেকে করছি। 1 একে 1, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 4 চারা 16, 5 পাঁচা 25, 6 ছয়ে 36, 7 সাতা 49। তাহলে কোনটা নিব? 6 ছয়ে 36 হলে 39 এর চেয়ে ছোট হচ্ছে, আর 7 সাথে কি হচ্ছে 49, সেটা আবার বড় হয়ে যাচ্ছে। তাহলে বড়টা তো আমরা নিতে পারবো না, যেহেতু মিলছে না, 6 পর যেহেতু 7ই আছে, যেহেতু মিলছে না 36, কিন্তু সে তো কাছাকাছি 39 এর, তাহলে আমরা এখানে কত নিব? 6 ছয়ে 36। তাহলে এখানে 36 বসালাম। এরপরে দেখো 9 থেকে 6 গেলে কত থাকবে? 3 হবে। এরপর আবার এখানে দাগ দিব। মনে আছে এখন এই ভাগফলকে আমরা কত দিয়ে গুণ করব? 6 দুগুণে 12। এখন আমরা এই ভাগফলকে 12 দিয়ে গুণ করব। তাহলে 6 দিয়ে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমি কত পাবো? 12 পাবো। তাহলে 12 বসালাম। এখন দেখো যেটা বিয়োগফল আসছে সেটা 3, আর এখানে হচ্ছে 12। 3 তো অনেক ছোট, তাহলে 3 কে তো আমি 12 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে আমাকে এখান থেকে কাকে নামাতে হবে? 69, সম্পূর্ণ সংখ্যাটাকে নামাতে হবে 369। তাহলে এখন এই 12 পাশে কত নিব? দেখো 12 কিন্তু গুণ করার পরে গুণফলটা 12 আসছে, তো সেই ক্ষেত্রে সবসময় সিঙ্গেল একটা অঙ্ক আসবে তা কিন্তু না, সংখ্যাও আসতে পারে। তাহলে সংখ্যা বসাবো। সংখ্যা বসালে কিন্তু কাজ শেষ হয়ে যাবে না, এখনো কি করতে হবে? পাশে একটা অঙ্ক নিতে হবে। এই পাশে একটা অঙ্ক নিতে হবে, যে নিলে কত দিয়ে কত নিব, যেটা দিয়ে গুণ করলে আমার পুরোপুরি জিনিসটা মিলবে, অথবা না মিললেও কাছাকাছি যাবে। আচ্ছা, তাহলে 12 পাশে ঠিক আগের মতোই 12 পাশে যদি প্রথমে আমি 12 পাশে প্রথমে যদি আমি 1 নিই, তাহলে 1 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? 1 একে 1, 2 একে 2, 1 একে 1। এরপর যদি 2 নিই তাহলে কি হবে? দেখো 12 পাশে 2 নিয়েছি, 12 পাশে 1 নিয়েছি, 1 দিয়ে গুণ করেছি, 12 পাশে 2 নিয়েছি, 2 দিয়ে গুণ করছি, 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 2 একে 2। এরপর 12 পাশে আমি 3 নিই, 3 দিয়ে গুণ করো, 3 তিরিকা 9, 3 দুগুণা 6, 3 একে 3। এরপর 4 নাও, 4 4 ষোলো 6, 18 1, 7 গুণ 8, 8 একে 9, 4 একে 4, 496। ও আচ্ছা 3 কিন্তু মিলে গেছে, 4 হলে 496 হচ্ছে, আর 3 হলে 396 হয়ে যাচ্ছে। তাহলে তিনটা নিচে এখানেও বসবে, ভাগ করলেও বসবে, আর এখানে কত বসে যাবে? 369 বসে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তার মানে 63 হচ্ছে কার বর্গমূল? 3969 এর বর্গমূল। 63 দুইবার গুণ করলে আমি কত পাবো? 63 গুণন 63 গুণ করলে আমি 3969 পাবো। তাহলে এবার লিখো, সুতরাং 63 এর বর্গমূল 123। আশা করি তোমরা ভাগফলের বর্গমূল সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে। তাহলে আমরা পরবর্তী নাম্বারে গণিতে যেতে পারি। কটা আমি করিয়েছি, খটা তোমাদের জন্য রাখলাম, গটা আমি করিয়েছি, খটা আবার তোমাদের জন্য রাখলাম, কিন্তু ঘটা আমি একটু আলোচনা করে দিই। সেটা হচ্ছে ঘয়ের প্রশ্ন হচ্ছে 10404। তাহলে বলো তো দাগটা কিভাবে হবে? শেষ থেকে জোড়া জোড়া 04 বরাবর হবে, 04 বরাবর হবে, আর 1 বরাবর হবে। ঠিক এইভাবে কাজ করবে, ঠিক আগের মতো করবে, আর কিছুই না। আর এখানে দেখো শূন্য, প্রথমে শূন্য আছে, এখানে বিয়োগ করলে যদি কিছু না থাকে প্রথমে শূন্য বসানোর কোনো প্রয়োজন নাই, আমি সরাসরি 4টা বসিয়ে দিতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমাদের এসডব্লিউ থাকবে খ আর ঘ নাম্বার। এরপরে আসো 3 নাম্বার। 3 নাম্বার প্রশ্নে বলেছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা কি সবার ধারণা আছে? পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? 24 একটা পূর্ণ সংখ্যা, সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ
কোনো দুইটা জিনিস একসাথে গুণ করলে আমি 24 পাবো না। যেরকম হচ্ছে 36, 36 একটা পূর্ণ সংখ্যা এবং পূর্ণবর্গ সংখ্যা, কারণ 6 কে 6 দিয়ে গুণ করলে আমি 36 পাবো। তারপর হচ্ছে 9, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 3 কে 3 দিয়ে গুণ করলে আমি 9 পাচ্ছি। আর কিন্তু পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ দুইটা অঙ্কের গুণফলে আমি 8 পাবো না, 4 × 8 পাবো, অথবা 8 কে 8 পাবো, কিন্তু এমন হবে না। 16 হচ্ছে একটা কি পূর্ণবর্গ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কারণ সেই পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্য মেনটেন করছে। পূর্ণবর্গ সংখ্যা কারণ 4 কে 4 দিয়ে গুণ করলে আমি 16 পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন দেখো, এখন আমাদের 3 নম্বরে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে বুঝতে পারতেছো 147 সম্পূর্ণরূপে পূর্ণবর্গ সংখ্যা নয়। এখানে কিছু একটা মিসিং আছে, যে মিসিংটা আমাকে খুঁজে বের করতে হবে। ওই যে জিনিসটা আমি পাচ্ছি না, ওইটা দ্বারা 147 কে গুণ করলে 147 কি সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমার যে জিনিসটা নাই ওই জিনিসটি আমাকে খুঁজে বের করতে হবে। ওইটা আমি কিভাবে করব? ওইটা আমি ঠিক আগের মতো লসাগুর মাধ্যমে এই কাজটা করব। তাহলে প্রথমে দেখো, আমি একটু প্রশ্নটা লিখি। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা কতে আসি? প্রথমে 147। তাহলে 147 কে আগে আমি মৌলিক পরিমেয়ের মাধ্যমে বিশ্লেষণ করব। তাহলে 147, এখন 147 কে প্রথমে কি দিয়ে ভাগ যাবে? যেহেতু এর একক স্থানীয় কত 7 এবং সেটা একটা বিজোড় সংখ্যা, তাহলে বোঝাই যাচ্ছে এটা কত দিয়ে ভাগ যাবে না, এটা 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 147 যদি 2 দিয়ে ভাগ না যায় তখন আমরা এটা কি করব? তখন এটা 3 দিয়ে ভাগ যায় কিনা সেটা দেখব। তাহলে 147 3 দিয়ে ভাগ যায় কিনা আমরা প্রথমে সেটা দেখি। 4 12 3 9 27, তার মানে সে কত দিয়ে ভাগ যাচ্ছে? 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে ভাগ দিলে কত আসবে? 49 আসবে। আর 49 তো আমরা জানি 1 থেকে 10 নাম্বার ভালোভাবে পারলে আমরা জানবো 7 7 49। সুতরাং 147 সমান কি দাঁড়াবে? 3 গুণন 7 গুণন 7। এই যে দেখো, এই 7 গুণন 7 এটা কিন্তু জোড়ায় জোড়ায় আছে, 3 কিন্তু জোড়ায় নাই। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা কি সংখ্যা হবে না? পূর্ণবর্গ সংখ্যা হবে না। এখানে আমি যদি এই 147 কে যদি আবার 3 দিয়ে গুণ করি তখনই আমার শুধুমাত্র 147টা একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে। তাহলে এখন লিখো এখানে 3 সংখ্যাটি জোড়া বিহীন। 147 কে ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। দেখো, পূর্ণবর্গ হওয়ার জন্য কিন্তু আমার জোড়ায় জোড়ায় লাগবে, তাই না? 6 6 36, 7 7 49, 8 8 64। যেহেতু আমার 7 7 49 এটা একটা জোড়ায় আছে, কিন্তু 3 কোনো জোড়ায় নাই, সেই কারণে আমি 147 কে পূর্ণবর্গ সংখ্যা বলতে পারছি না। সে কিন্তু পূর্ণ সংখ্যা, শুধুমাত্র পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে তাকে পূর্ণবর্গ সংখ্যা হতে হলে কি করতে হবে? 147 কে কত দ্বারা গুণ করতে হবে? 3 দ্বারা। তাহলে আমাদের যে জিনিসটা বের করতে হবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা কিভাবে পাবো?
এই যে আমি এভাবে উৎপাদকে বিশ্লেষণ করার পরে যেই সংখ্যা বা যে অঙ্কটা আমার জোড়াবিহীন থাকবে, যে অঙ্কটা জোড়াবিহীন থাকবে সেটাই হবে আমার কি সেই ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে 3টা হচ্ছে আমার জোড়াবিহীন, সুতরাং 3টা হবে আমার সেই ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আসো এই সম্পর্কিত আমি আরেকটা অঙ্ক করি যাতে আমাদের ধারণাটা আরেকটু পরিষ্কার হোক। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি হবে, এখানে একক স্থানীয় অঙ্ক শূন্য, তার মানে এটা অবশ্যই কি 2 দিয়ে ভাগ দিতে পারে। আচ্ছা যদি ভাগ দিতে না আমি একটু দেখি, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 7 নামে 6, তাহলে 2 দিয়ে ভাগ করলে 735। এরপরে 735 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে আমার কি সংখ্যা, বিজোড় সংখ্যা, তার মানে সে কত দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে না। তাহলে 3 দিয়ে দেখি, 735 3 দুগুণ 6, 7 থেকে 6 কেটে 245, তাহলে 3 দিয়ে যাবে 245। এরপরে 245, তাও আবার একক স্থানীয় অঙ্ক, আমার বিজোড় সংখ্যা, যাতে 2 দিয়ে যাবে না। 245 কে আবার 3 দিয়ে দেখি যায় কিনা। 324, 5 যাবে না। যেহেতু যায়নি 4 দিয়ে যাওয়ার সম্ভাবনা নাই, একক স্থানীয় অঙ্ক আমার বিজোড়, তাহলে 5 দিয়ে দেখি, 4 5 20, 5 9 45, তাহলে 5 দিয়ে যাবে 50 আসবে, 7 7 49। সুতরাং 1470 সমান কি হবে, 2 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন 7। এখানে কে 30 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। দেখো তাহলে প্রথমে আমি উৎপাদক বিশ্লেষণ করব, তাহলে 1470 সমান 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7 আসছে, যেখানে 7টাই শুধুমাত্র আমার জোড়ায় আছে, বাকি সবগুলো 2 3 5 জোড়াবিহীন। তাহলে এখানে 2 গুণ 3 গুণ 5 বা 30টা হচ্ছে জোড়াবিহীন, তার মানে এই 30 দ্বারা গুণ করলে আমার 1470টা কি হবে, 1470টা আমার পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে আমার 30। আশা করি তোমরা মোটামুটি এই জাতীয় গণিতগুলো বুঝতে পেরেছো। 4 নাম্বার গণিতেও কিন্তু একই রকম, শুধুমাত্র ওখানে শুধু গুণের জায়গায় আমার ভাগ বসবে। একই পদ্ধতি, যারা জোড়াবিহীন থাকবে ওদেরকে ওই সংখ্যাটা দ্বারা যদি আমি ভাগ করে দিই তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই 4 নাম্বার গণিতে তোমরা নিজেরা একটু করার চেষ্টা করবে, আর আমি পরবর্তী ক্লাসে আমি দরকার হলে আরেকবার একটু দেখিয়ে দিব। ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যে অঙ্কগুলো আমি করিয়েছি সেগুলো তো করবে, বাকি যেগুলো বাকি আছে ওগুলো তোমরা বাড়ির কাজ করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।